এবার একটা আইক্যাওয়ালা বাস দিলেন নরেন্দ্র মোদীকে, একেবারে আইক্যা সহ। কে দিয়েছেন? সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ। এবং এখানে দেখুন কঠিন সংঘর্ষের মধ্যে এই সমন্বয়কদের কি করা হয় আপনারা সবকিছু দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। অতঃপর অবৈধ ক্ষমতার দখলদার ডক্টর ইউনূস সারেন্ডার করেছেন, তিনি সরে যেতে চান তার ক্ষমতা থেকে। এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী, মানে এটা সাংবিধানিক সরকারও না বিপ্লবী সরকারও না বলেছিলেন। তাহলে এটা কি ভাই? তাহলে এটা কি? একটা কিছু তো হবে, মানে এটা কি শঙ্কর প্রজাতির কোনো সরকার? আলোচনা আছে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা সম্ভবত এবার বাংলাদেশে ফিরতে চলেছেন। অভিযোগ উঠে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই কমিটি তৈরি হচ্ছে সেইখানেই বড় ধরনের বৈষম্য, আর এতে একটা কমিটিকে আরেকটা কমিটি প্রত্যাখ্যান করছে। এটা ছাত্রদের জন্য কিন্তু ভালো মেসেজ না। রাজনৈতিক দলগুলো তাদের প্রতি বিমুখ, আবার এখন নিজেদের এই টিমটার মধ্যে যদি এরকম বিভাজন হয় তাহলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ আসবে। রীতিমতো যেন হিমশিম খাচ্ছে ডক্টর ইউনূস। যেই শিক্ষার্থীরাই তাকে বসিয়েছিলেন এবার তারাই তাদের বিরুদ্ধে চলে গেলেন এবং ডক্টর ইউনূসকে আর দেখতে চান না এই দেশের মধ্যে। তার একটা বিহিত করতেই হবে। হঠাৎ তারা কেন এরকম সিদ্ধান্ত নিল? এ যেন আওয়ামী লীগের এই সুসংবাদ হতে চলেছে। আওয়ামী লীগ পেতে যাচ্ছে তাদের হারানো সেই ক্ষমতা। মোহাম্মদ ইউনূসকে যে কার্যত গদিচ্যুত করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক সমস্ত প্রভাবশালী শক্তি একজোট হয়েছে, তা হয়তো মোহাম্মদ ইউনূস এখনো বুঝতে পারছেন না। এই রবিবার ভারতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়। দেশের এই পরিস্থিতির মধ্যে কেউ বলছে সমন্বয়কদের নিয়ে কথা, আবার কেউ বা বলছে বর্তমান সরকার ডক্টর ইউনূসকে নিয়ে কথা। সবাই কেন তাদের বিপক্ষে কথা বলতেছে এবং কেন রাজপথের মধ্যে বারবার এইসব হচ্ছে? আপনারা তো সবাই জানেন শেখ হাসিনা সরকার বিদায় হওয়ার পর থেকেই দেশের এই অস্থিতিশীল কার্যক্রমগুলা চলেই যাচ্ছে নিয়মিত। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সমন্বয়কদের সর্বশেষ কি হয়, অন্যদিকে সার্জিস হাসনাত তারা কি বলতেছে। তারাও কিন্তু একটা আন্দোলনের ডাক দেয় এবং কর্মসূচির ডাক দেয় এই 6 তারিখ থেকে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখিয়েছি সেইগুলোর বিস্তারিত এখন এইখানে দেখে আসি। এই যে দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আপনার সমন্বয় কিংবা আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আছে, সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের, আপনারা কি জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে এবং এটাই হচ্ছে আপনার সরকার গঠনের একটা নমুনা। মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে মানে কে হবে এমপি, কে হবে রাজা, কে হবে প্রজা, মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ। এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাতকে গণপিটুনি দেওয়া হয়। তাহলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই এখানে সার্জিস আর হাসনাতকে কেন গণপিটুনি দিবে? গণপিটুনি দেওয়ার রিজন আছে, কারণ আপনার সার্জিস আর হাসনাত মানে আপনার কিভাবে বা কার মাধ্যমে মোটো অঙ্কের একটা ফান্ড আপনার আসবে এবং লুটপাট করবে কিংবা টেন্ডারবাজি করবে, এটা হচ্ছে সার্জিস আর হাসনাত তাদের আপনার নিজস্ব মানুষ বসাতে চায়। মানে যেমনটা বসাইছে আপনার উপদেষ্টা আপনার কি বলে আসিফ আর হচ্ছে নাহিদকে, ঠিক তেমন ভাবে এদেরকেও বসাতে চায়। এটার জন্যই আপনার নাগরিক কমিটির যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের ভিতরে এবং সার্জিসকে গণপিটুনি দেওয়া হয় যে সব জায়গায় তোমাদের দল কেন বসাইবা। আমি একটা জিনিস চিন্তা করি ভাই, যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং বিএনপি চায় আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনার জন্য। বিএনপি বলছে যে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে যদি নির্বাচন না দেন তাহলে আমরা 1 ঘন্টাও আপনাদের পিছনে ব্যয় করব না। মানে আমাদের বাংলাদেশে আপনার দ্বিতীয় আরেকটি 5 আগস্ট হলেও হতে পারে যদি তারা এর ভিতরে আপনার নির্বাচন না দেয়।
মানে যতটুকু সংস্কার কাজ আপনি শেষ করতে পারেন অতটুকুই এনাফ, বাকিটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার কি সংস্কার কাজ করবে। এখন ভাই বিএনপি যখন নাকি এই ধরনের পদক্ষেপ নেয় কিংবা ঘোষণা দেয়, সমন্বয়কারী সার্জিস হাসনাত এবং আপনার জামায়াতে ইসলাম সহ জামায়াতের আমির প্রত্যেককে বলে যে এক স্বৈরাচারকে খেদাইছি, আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আসতে দেব না। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই দেখলেন যে শুরুতে যে ফুটেজটা, এটি হচ্ছে আপনার জাতীয় নাগরিক কমিটির একটা দৃশ্য, সার্জিস আর হাসনাতের আপনার একটা সংঘর্ষ। তাহলে ভাই এরা যদি সরকার হতে পারে, আপনি কল্পনা করতে পারতেছেন যে দেশটা কোথায় যাবে? কল্পনা করতে পারতেছেন? সমন্বয়কারীরা আপনার 4 থেকে 5 বছরের ভিতরে নির্বাচন দিবে না, মানে এই 4 থেকে 5 বছরের ভিতরে তারা সংস্কার করবে। মানে সংস্কারটা হচ্ছে আপনার একটা বাহানা, আর 4 থেকে 5 বছর যে তারা সময়টা নিল, এই সময়ের ভিতরে তাদের নিজেদের দলকে কি আপনার প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের 365টা জেলায় আপনার নিজেদের দলকে কি প্রতিষ্ঠিত করার সেই সময়টাই মনে করেন নেয়। এবং এই 4 থেকে 5 বছরের ভিতরে যদি সংস্কার কাজ বাইনি চান্স শেষ না করতে পারে, তাহলেও নাকি আরো এক্সট্রা 1 থেকে 2 বছর লাগতেও পারে। মানে তাদের দল যে পর্যন্ত না দাঁড়াবে সেটা তো তারা বলবে না, তারা কি সংস্কার। আপনি কল্পনা করতে পারেন যারা নাকি এখন পর্যন্ত নিজেদের দল এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে পর্যন্ত মনে করেন সরাই নাই, তারাই যদি ভাই পদ পদবীর জন্য এখনো যদি চেয়ার দিয়ে বাইরাবাইরি মারামারি শুরু হয়, তাহলে তারা যদি সরকারে বসতে পারে, কে হবে এমপি, কে হবে মন্ত্রী, কে হবে রাষ্ট্রপতি, মানে এটা নিয়ে যে কি পরিমাণ নিজেদের ভিতরে গুলাগুলি হবে এবং একটা পর্যায়ে বাংলাদেশটা তালেবান করে ফেলবে এরা। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। তাই আমার আসলে সর্বশেষ একটাই কথা, সেটি হচ্ছে বিএনপিদের আমি কথাটা বলতে চাই যে ভাই আপনারা আওয়ামী লীগকে শত্রু হিসাবে দেখবেন না, আওয়ামী লীগকে আপনারা দুশ্মন হিসাবে দেখবেন না। বর্তমান এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টাদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগ যদি একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই রাজপথে না নামেন, তাহলে আপনাদেরকেও এই সমন্বয়কারীরা উপরে ফেলে দিতে 1 সেকেন্ডও সময় ব্যয় করবে না। আমার ভাই এটা পার্সোনাল একটা মনে করেন মতামত। এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই বিএনপির আমরা ভাই একাই একশো না, ভাই আপনারা একা কিচ্ছু করতে পারবেন না। বিশ্বাস করেন, আপনারা একা কিচ্ছু করতে পারবেন না। আপনাদের যদি করতে হয় তাহলে আওয়ামী লীগ আর বিএনপিকে এক হয়ে এদের বিরুদ্ধে অতি দ্রুত মাঠে নেমে যেতে হবে, রাজপথে নেমে যেতে হবে। এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো আপনার বিকল্প নাই। কারণ আপনি যদি রাজপথে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামেন, তাহলে আপনার জামাত শিবির, হিজবুত তাহরির কিংবা জামায়াতে ইসলাম যেই হোক না কেন, যে বা যারাই হোক না কেন, সমন্বয়কারীরা কোন, সাধারণ শিক্ষার্থীরা কোন, তাদের 14 গোষ্ঠীর মনে করেন সাহস হবে না আপনাদের উপর মনে করেন কথা বলেন। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিএনপির কেউ মাইন্ড করবেন না, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের এখন পর্যন্ত এখন পর্যন্ত সেই অ্যাবিলিটি আছে, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা যদি এখনো যদি তাদেরকে কেউ ট্যাগেল দিতে পারে, কিংবা বিএনপি যদি বলে যে আমি তোমাদের ট্যাগেল দিব কিংবা আমি তোমাদের আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ট্যাগেল দিব, তোমরা মাঠ খালি করে ফেলো, বিশ্বাস করেন ভাই আধা ঘন্টা অনেক সময়। একমাত্র ছাত্রলীগ নামবে, শুধু মাঠে ছাত্রলীগ, দেখবেন 10 মিনিটে সব মনে করেন আপনার ধুলায় অন্ধকার হয়ে যাবে, ধুলায় অন্ধকার। সত্যি বলতেছি ভাই, ছাত্রলীগ একাই যত, দেখবেন বাইরে এদেরকে পিছনের মনে করেন ছাল উঠায় ফেলাইব, বাইরেতে পেন্টের যত ময়লা আছে সব মনে করেন আপনার একদম পুরো শেষ হয়ে যাব, বুঝতে পারতেছেন? বাসায় যায় আর ধুইতে হবে না। তো আমি বলবো বিএনপি যারা আছেন এখন পর্যন্ত ভাই নিজেদের একাই 100 মনে করবেন না। কারণ আপনার এই তারেক রহমান সাহেব তিনি কিন্তু একটা কথা বলছে যে বাংলাদেশে ইতিপূর্বে আগামী নির্বাচনে যা হতে যাচ্ছে, ইতিপূর্বে বাংলাদেশে এইরকম নির্বাচন বাংলাদেশ আর কখনো হয় নাই। মানে কতটা আপনার প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে আপনি কল্পনা করতে পারেন? আপনি পারেন না। অতএব বলবো যে নিজেদেরকে একাই 100 মনে করবেন না, কেমন? তাই বলবো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে এই সমন্বয়কারীদের উপরে বা এই সমন্বয়কারীদের শায়েস্তা কিভাবে করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করুন। একে অপরের প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বাদ দেন। আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলান, রাজপথে নামেন,
এই দেশ বিরোধী কিংবা এই রাজাকারদের বিরুদ্ধে আমার মনে হয় আধা ঘন্টা সময় যথেষ্ট এদেরকে উপরে ফেলে দিতে। অতঃপর অবৈধ ক্ষমতার দখলদার ডক্টর ইউনূস সারেন্ডার করেছেন, তিনি সরে যেতে চান তার ক্ষমতা থেকে। প্রিয় দর্শক, কাপাকাপি শুরু হয়ে গেছে ইউনূস শিবিরে। ব্যক্তিগতভাবে ভীষণ নার্ভাস হয়ে গেছেন ডক্টর ইউনূস। কত আশায় দেশবাসীকে কত আশ্বাসের বাণী শুনিয়ে তিনি ক্ষমতা দখল করলেন, কিন্তু কি হলো? ব্যবসা বাণিজ্যে ধস, গার্মেন্টসে ধস, ফ্যাক্টরি জ্বালায় পোড়ায় দেওয়া হলো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অপমান করা হলো, পুরো শিক্ষা ব্যবস্থায় ধস নামানো হইলো, অটোপাসের ব্যবস্থা করা হলো। আজকে নতুন বছর বই দিতে পারতেছেন না। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলানিতে, মানুষ রাত হলে রাস্তায় বেরোতে সাহস পায় না। অর্থনীতির সব সূচকে বাংলাদেশ এখন নিম্নগামী। ডলারের আর টাকার যে বিনিময় হার, সেটাও ডলার অনেক স্ট্রং হচ্ছে, টাকার মান ফল করতেছে, কোথাও কোনো সাফল্য নেই। আপনি বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগে যেভাবে নির্যাতন নিপীড়ন করছেন, কোথাও নাই। এবং এখন কিন্তু আওয়াজ দিচ্ছে যে ক্ষমতা ছেড়ে আমি আমার আগের কাজে ফিরে যাব, সেই ভিক্ষুকের মতো আর কি। বাংলাদেশের 12টা বাজিয়ে তিনি আজকে চলে যাওয়ার কথা বলছেন। সম্প্রতি তিনি একটা মিটিং করেছেন এই ছাত্র সমন্বয়কদের সাথে, সেখানে তিনি বলেছেন যে তোমরা একটা নতুন প্রধান উপদেষ্টা খুঁজে নাও, আমি আর পাচ্ছি না। কি মামা বাড়ির আবদার আর কি, মানে দেশটার 12টা বাজায় এখন উনি ছাত্র সমন্বয়কদের বলছে আমি পাচ্ছি না। তার কাছের কিছু মানুষের সাথে আমার যোগাযোগ আছে, আমার কথা হয়, তো তারাই আমাকে বলেছে যে ডক্টর ইউনূস ভীষণ নার্ভাস হয়ে পড়েছেন। তিনি এখন মাঝে মধ্যেই প্রলাপ বকছেন, স্বগতোক্তি করছেন। তিনি বলছেন যে আমার উপদেষ্টা পরিষদ গঠনটা ঠিক হয়নি, আমি যদি সব দল নিয়ে এই একটা জাতীয় সরকার করতাম, সবাই মিলে 1-2 বছরের মধ্যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার করে আমরা যদি একটা নির্বাচন দিতে পারতাম। আবার তিনি কখনো বলছেন যে আওয়ামী লীগকে এভাবে নির্যাতন করলাম, এটা বোধহয় ঠিক হলো না, যে এরকম নানা রকমের কথা বলছেন। আবার বলছেন এই যে ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নিলাম, এটা নিয়েও তিনি চিন্তিত। তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে ইনডাইরেক্টলি থ্রেট করেছিলেন যে উনি 7 সিস্টারকে আনরেস্ট করে দিবেন আর কি। তো এখন কি অবস্থা তার? এই যে কয়দিন আগে দেখলাম যে ভারতীয় রাষ্ট্রদূতের বাসায় গেছেন এবং সেখানে 1 ঘন্টা তিনি 1-to-1 মিটিং করেছেন। আমি কখনো দেখি নাই বাংলাদেশের কোনো সরকার প্রধান কোনো দেশের রাষ্ট্রদূতের বাসায় গিয়ে 1-to-1 1 ঘন্টা মিটিং করেছে। বাসায় যেতে পারে যদি কোনো বিশেষ প্রোগ্রাম থাকে, বা কখনো কখনো এই যে কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে শোক বইয়ে স্বাক্ষর করে, সেটা একটা প্রোটোকল, সেটা যায় আবার চলে আসে। কিন্তু সেই গোপন মিটিং, এবং তিনি মিটিংয়ে সারেন্ডার করেছেন। হি সিম্পলি সারেন্ডার্ড টু দ্য ইন্ডিয়ান হাই কমিশনার ইন বাংলাদেশ। তিনি সারেন্ডার করেছে। আর কথায় কথায় তিনি বলেন যে ভারতের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সেখানকার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমার সোশ্যাল বিজনেস নিয়ে পড়াশোনা করা হয়। কিন্তু আবার ইনি প্রতি মুহূর্তে মানে সুযোগ পেলে ভারতকে একার দেখে নিয়েছেন, ভারতকে তা অ্যাটাক করবে, হ্যাঁ, ভারতের সাথে যুদ্ধ বাঁধাবে, পাকিস্তানের সাথে তিনি সখ্যতা শুরু করছেন, ভারতকে সব কিছুতে সাইড করার চেষ্টা করছেন। ভারত কিন্তু তাদের এই ট্রাপে পা দেয় নাই। ভারত একবারও বলে নাই যে বাংলাদেশকে আক্রমণ করবে বা হেই করবে সেই করবে। ভারত তার খেলাগুলো কিন্তু ঠিকই খেলছে। একটা বিদ্রোহী আরাকান বাহিনী, আপনি তার সাথেই পারতেছেন না, আপনি ভারতের সাথে কি যুদ্ধ করবেন? ভারত বিভিন্ন সাপ্লাই প্রোডাক্ট নিয়ে, এই যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আমরা ভারত থেকে ইম্পোর্ট করি বাংলাদেশে, সেগুলোর সাপ্লাই নিয়ে কিন্তু মাঝে মধ্যেই ঝামেলা করতেছে। ভারত জানে যে বাংলাদেশকে কোথায় টাইট দিতে হয়। আর ইউনূস, আমি অনেক আগে একটা এপিসোডে বলেছিলাম যে ইউনূসের মতো লোকরা হলো খুব স্বার্থপর। এরা আপনার এক হাত গলায় রাখবে আর এক হাত পায়ে রাখবে। যখন প্রয়োজন হবে এদের স্বার্থের জন্য এরা আপনার পায়ে ধরবে, আবার স্বার্থ ফুরালে এরা আপনার গলাটা চেপে ধরবে। এরা ভারতের সাথে এই স্ট্র্যাটেজি নিয়ে, তার কিছু উপদেষ্টাও আছে, ভারতকে এই করবে, বাংলাদেশের ম্যাপ অনেক বড় করে ফেলবে, ভারত দখল করে ফেলবে, কলকাতা 4 দিনে দখল করবে, সেখান থেকে আমেরিকা দখল করবে। এই যে উদ্ভট একটা এখন কিন্তু পুরো কাপাকাপি শুরু হয়ে গেছে, মানে ইটস আনবিলিভেবল। আপনি গত 4 দিনের সমন্বয়কদের তেমন কোনো কথা শুনছেন? এই যে আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা, আরও কত উপদেষ্টা, তাদের কোনো আওয়াজ শুনছেন? সবাই কিন্তু দোয়া ইউনূস পড়া শুরু করছে। যাই হোক, আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন, আপনারা দেশের খোঁজ রাখেন। কিন্তু আজকে যে শিরোনামটা দিয়েছি আমার এই এপিসোডে, আমি আবারও সেই আমার একটা সমস্যা, বা এটাই হয়তো নিয়ম, যে আমাকে যারা বিভিন্ন তথ্য দেন তাদের প্রতি আমি দায়বদ্ধ, যে আমি এই আইডেন্টিফাইড হওয়ার মতো কিছু বলবো না। তো বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, যাকে এক নামে আপনারা সবাই চেনেন, এবং যিনি ব্যক্তিগতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম সমর্থক, ডক্টর ইউনূসের সমর্থক, তিনি ব্যক্তিগত আলাপচারিতায় একজন আইনজীবীকে বলেছেন, ডক্টর ইউনূস ইজ ফিনিশড, হি ইজ ডেড, উই আর ওয়েটিং ফর হিজ ফিউনারেল, কোট আনকোট। তার মানে ডক্টর ইউনূসের সময় শেষ, রাজনৈতিকভাবে সে ব্যর্থ, সে মৃত, আমরা তার সৎকারের অপেক্ষায় আছি, তার মানে তার বিদায়ের অপেক্ষায় আছি। এই যে স্টেটমেন্টটা, এবং যিনি বলেছেন তিনি ইউনূসের একজন খুব বড় ওয়েল উইশার,
এবং তিনি এই যে ইউনূসের এই প্রক্রিয়া, আমার বিশ্বাস যে এই সব কিছুর সাথে তার একটা সায় ছিল, গ্রিন সিগন্যাল ছিল, কারণ তিনি পশ্চিমা একটা দেশের খুব বিশ্বস্ত একজন মানুষ। তো এই একটা স্টেটমেন্টের মধ্য দিয়েই আজকে ইউনূসের অবস্থা বোঝা যাচ্ছে। এবং ইউনূস এখন ছেড়ে দেমাকে দেওয়াছি, হি রিয়েলি ওয়ান্টস টু গো, কিন্তু তার প্রস্থান, তার সেফ এক্সিট, এই বিষয়গুলো এখনো অমীমাংসিত। ইটস নট দ্যাট ইজি। অন্তর্বর্তী সরকারের পেছনের মূল শক্তিটি কে? কে পেছন থেকে সবকিছু কলকাঠি নাড়ছে? এবং অনেকেরই ধারণা যে জামাতে ইসলামী বর্তমান সরকারের মূল নিয়ামক শক্তি, শিবির সবকিছুর সঙ্গে জড়িয়ে পড়েছে। মানুষের এই যে ধারণা, সেই ধারণাটির স্পষ্ট একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বা যেভাবেই হোক বেরিয়ে পড়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে। ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কদিন আগেও বেশ পজিটিভ ধারণা ছিল। তিনি বিজ্ঞান মানুষকে চিন্তাভাবনা করে থাকেন, সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। জামাত ক্ষমতায় গেলে একটি আধুনিক মডারেট ইসলামিক কান্ট্রি হিসেবে গড়ে তোলা হবে, নারীর স্বাধীনতা দিবে এবং আরো অনেক কিছু। এমনকি ৭১ সম্পর্কেও তিনি মাঝে প্রসঙ্গ করে বলেছেন, যদি জামাতে ইসলামী ৭১ ভুল করে থাকে তাহলে জামাতের ক্ষমা চাইতে কোনো বাধা থাকবে না, যদি দিয়ে বলেছেন। যাই হোক, এগুলো তার পাণ্ডিত্য, দূরদর্শিতা, মানুষকে হিপনোটাইজ করা এক ধরনের ক্ষমতা নিঃসন্দেহে তার মধ্যে আছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে খোলাসা হয়ে পড়ছে। যেমন শুক্রবার নাটোরে জামাতের কর্মী সম্মেলনে তিনি কি বক্তব্য দিলেন, হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে, কান এড়িয়ে গেছে। তিনি কি বলছেন, একটা প্যারা বলি। ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিনটি নির্বাচনের তাণ্ডব চালিয়েছে, কথা সত্য। যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন, এটা একটু বিতর্কিত কথা। কারণ আওয়ামী লীগ নিঃসন্দেহে নির্বাচনে বিশ্বাস করেনি, উদার গণতান্ত্রিক নির্বাচনে, তাদেরকে আবার কি জন্য নির্বাচন আনতে হবে? যাই হোক, এটাও বাদ দিলাম। তিনি বলছেন বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। জনগণ যাকে ভালোবাসবে, যাদের উপর বিশ্বাস রাখবে, তাদেরকে এই নির্বাচনের জন্য জয়ী করবে। যাই হোক, মাঝের কথাটি আরেকটু খেয়াল করে শোনা দরকার। বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। মানে মনে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আর তিনি জামাতের আমির নন, তিনি সরকারের প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টিয়ারিং তার হাতেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন গত কয়েকদিন আগে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে সংস্কার চাইলে আমরা করবো, না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যেভাবেই হোক মুখ থেকে বেরিয়ে পড়েছে যে বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। বাস্তবতা হচ্ছে এটি, সবকিছু জামাতের কথাতে নিয়ন্ত্রিত হচ্ছে এবং তারা এই মুহূর্তে দ্রুত নির্বাচনের দাবি করছে। আমি বরাবরই গত কয়েকটি কন্টেন্টে আমি বলেছি যে এগুলো তাদের স্রেফ আইওয়াশ, তারা দ্রুত নির্বাচন চায় না। যেহেতু দ্রুত নির্বাচনের একটি দাবি সর্বমহল থেকে উঠেছে, সাধারণ মানুষও বর্তমান সরকারের যে সাংঘাতিক একটা সব ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে বা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জায়গা থেকে মানুষ চায় দ্রুত নির্বাচন। যেহেতু মানুষের পালস বোঝার চেষ্টা করে, কিছু করুক আর না করুক, অন্তত বোঝার চেষ্টা করে জামাতে ইসলামী, সেহেতু তারাও বলছে দ্রুত নির্বাচনের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে অনেকে যদি বলেন যে তাহলে জামাত যদি সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে সরকার, তাহলে সমন্বয়করা কি করছে? আমি নিজেই বলি, সমন্বয়করাও রাষ্ট্র পরিচালনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। তাদের অঙ্গুলি নির্দেশে, তাদের পরামর্শক্রমে সরকারের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সমন্বয়ক এবং জামাতে ইসলামী দুয়ে মিলে মিশে একাকার সরকারকে সঙ্গে নিয়ে। এবং ছাত্র সমন্বয়কদের যে অধিকাংশই জামাতে ইসলামীর সঙ্গে জড়িত ছিল, জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল, এই কথা তো আর মিথ্যা নয়, এগুলো তো প্রকাশ্যে আসছে ধীরে ধীরে। ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম গত কয়েকদিন আগে তিনি নিজেও মন্তব্য করেন ছাত্র শিবিরের সম্মেলনে যে শিবিরের নেতারা বা শিবির অনেক কিছু তাদেরকে সহযোগিতা করেছে, মাঠের আন্দোলন থেকে শুরু করে প্ল্যানিং, শেখ হাসিনাকে নামানোর জন্য যে পূর্ব পরিকল্পনা, সবকিছুতে তারা ছিল, তাতেও কোনো আপত্তি নেই। সমন্বয়কদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ছাত্র শিবির যদি কেউ করে আন্দোলনে অংশ নিয়ে থাকে তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা তো সেখানেই। 14.5 বছর বা 15.5 বছর 16 বছর আমরা যা দেখেছি আওয়ামী লীগের দুঃশাসনের সবকিছু গত 5 মাসের মধ্যে ঘুরে ফিরে চলে আসছে। আপত্তি তো সেখানেই। এবং মানুষের ভয়ঙ্কর ভাবনার জায়গাটি এই মুহূর্তে এরকম যে আইএসআই গভীর এক খেলায় মেতে উঠেছে। সঙ্গে আমি অবশ্যই যুক্তরাষ্ট্রের কথা বলবো, আর ভারত তো রয়েছে। আবার একই সঙ্গে সব পক্ষের কথা না বললে অনেকে বলতে পারেন যে ভারতের লেসপেন্সের ডিগ্রি আমরা করছি, ভালো একটা শব্দ পাওয়া গেছে, ভারতের দালালি করছি। ভারতের ষড়যন্ত্র রয়েছে, এদিক তো অস্বীকার করা কিছু নেই। বিষয়টি হচ্ছে যে জামাতে ইসলামের আমির গত 2-3 দিন আগে আরেকটি মন্তব্য করলেন, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশে দেশপ্রেমিক বাহিনী দুটি, একটি সেনাবাহিনী আর একটা হচ্ছে জামাত। বিষয় হচ্ছে যে নিউজ সম্পাদক জনাব নুরুল কবির আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ নিয়েছেন। অনেকে হয়তো এর মধ্যে এটা দেখেছেন, নিউজ তার পত্রিকায় এটা পাবলিশ করেছে, কিন্তু একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখে রাখুন। এই ভিডিওটা, এই সাক্ষাৎকারটা বাংলাদেশের ইতিহাসের একটা মাইল ফলক হয়ে থাকবে। কেন থাকবে সেটা একেবারে শেষে বলছি। ইন্টারভিউতে ডক্টর ইউনূস অনেক কথা বলেছেন,
খুবই মন খুলে কথা বলেছেন, এবং যেহেতু নুরুল কবির, আবারও বলছি কেন এটা মাইল ফরক, তার সাথে এই ভদ্রলোকেরও সংযুক্তি আছে, সেই প্রসঙ্গে শেষে বলছি। তো সেখানে বেশ কিছু বিষয় উঠে আসছে। ডক্টর ইউনূস তার মানে এই আলোচনার চলে, সাক্ষাৎকারের চলে তার বেশ কিছু ব্যর্থতা তার মুখে স্বীকার করেছেন। কোনো সমস্যা নেই, আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন তিনি কোনো অতিমানব নন, তিনি কোনো দেবতা নন, তিনি একজন মানুষ, তিনি ভুল করবেন। তবে হ্যাঁ, আমরা যে আলাপটা করছিলাম যে সরকারের অনেক ক্ষেত্রেই তার ভুলভ্রান্তি বা তার আরও বেশি সতর্ক হওয়া বা তার আরও বেশি অ্যাক্টিভ দেখানোর যে টেন্ডেন্সি সেটা বাড়াতে হবে, এবং ডক্টর ইউনূসের জবাবেই আছে যে তারা আসলে যথেষ্ট এফোর্ট দিচ্ছেন না বা টাফ হচ্ছেন না। আমি কয়েকটা ইস্যু একটু ধরতে চাই, মানে যেসব প্রশ্ন আছে। যেমন ডক্টর ইউনূসের মামলা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার প্রভাবে কি মামলা উঠে গেল, কারণ আপনি এখন প্রধান উপদেষ্টা, সুতরাং মামলা সব দ্রুত উঠে চলে গেছে। যেভাবে ডক্টর ইউনূস বলেছেন, উইচ ইজ রাইট, যে উনি মামলার সারবত্তা ছিল না, তারপরে ষড়যন্ত্রমূলকভাবে আদালতকে ব্যবহার করে এসব করা হচ্ছিল। ফলে এটা একটা ভালো, যে কোনো সরকার হলেই যেটা তার প্রতি কোনো শত্রুতা দেখাবে না, তাদের হলেই মামলাগুলো উঠে যেত। কিন্তু এই প্রশ্নটা তাকে করা হয়েছে, কারণ স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন আসতে পারে, খুব দ্রুত তার মামলাগুলো উঠে গিয়েছিল। ছাত্ররা তাকে চাকরি, ছাত্র প্রচুর করছেন, আরো অনেকে আছেন, সেটা জবাব উনি খুব অনেস্টলি দিয়েছেন। সেটা হলো সত্যিকার অর্থে ছাত্ররাই তার সাথে যোগাযোগ করেছিল, ছাত্ররাই তার এমপ্লয়ার, উনি সত্য কথাটাই বলেছেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এটা বলা যাবে যে ছাত্ররা তাকে এমপ্লয় করেছেন, কিন্তু উনি অনেকগুলো ইন্টারভিউতে, অনেকগুলো স্পিচে বারবার ছাত্ররাই অভ্যুত্থান করেছে, বা উনি বিপ্লব বলতেন, উনি সর্বশেষ ভাষণে বলছেন, এর আগে বিপ্লব বলতেন। এখানে খুব মেজর সমস্যা আছে, এই বিপ্লব শুধু ছাত্ররা করেন। এমনকি যে ছাত্র জনতার বিপ্লব বা অভ্যুত্থান বলা হয়, মানে ছাত্র কথাটাকে আমরা আলাদা করছি জনতার কাছ থেকে, ছাত্ররা জনতা নন এরকম মনে হয়, আলাদা করে তারা একটা আইডেন্টিটি তৈরি করছেন। এটাও আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, খানিকটা শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো, তাদের জন্য আলাদা দিবস। যাই হোক, তিনি এই ব্যাপারটা বলেছেন, কিন্তু আমি তার অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার নিয়ে সন্তুষ্ট নই। তিনি ব্যবহার করেছেন যেখানে প্রয়োজন ছিল না। তাকে উপদেষ্টা কেন নাম, উপদেষ্টা কাকে উপদেশ দেন ইত্যাদি ইত্যাদি, তিনি প্রধান উপদেষ্টা, উনি খুব সরলভাবে বলেছেন, উনি সব নাম টাম খুঁজতে চান না। আমিও মনে করি ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, নামে কি আসলো গেল, গোলাপকে যে নামে ডাকাই হোক না কেন সেটা সৌরভ ছাড়া, ব্যাপারটা এরকম। ওনার উপদেষ্টা পরিষদ নিয়ে নানান রকম অভিযোগ, এমনকি ওনার সামনে খুব স্পষ্টভাবে এই প্রশ্ন গড় করেছেন জনাব নুরুল কবির, যে ওনার বাড়ি যেহেতু চিটাগাং, তিনি চিটাগাংয়ের মানুষকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন, এনজিওর লোকজন বিভিন্ন, মানে এটা কিভাবে সিলেক্ট করা হয়েছে, তাকে কারা কারা তালিকা দিয়েছে। ডক্টর ইউনূস বলছেন তিনি খুব বেশি চিন্তা করে করা হয়নি, তাকে বলা হয়েছে এরা এরা আছেন, তিনি বলছেন এর মধ্যে তিনি যাদেরকে চেনেন তাদেরকে বলেছেন, দিয়ে দিয়েছেন, খুব ভাবে চিন্তা করা হয়নি। এটা সরল স্বীকারোক্তি, কিন্তু এর মধ্যে একটা খুব মেজর ডিসপিউট তৈরি হতে পারে। সেটা হচ্ছে উনি বলছেন যে খুব তাড়াহুড়ো করে এটা করতে হয়েছে, আজই শপথ নিতে হবে বা কালই নিতে হবে, এরকম পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে। তাহলে আমরা প্রশ্ন করতেই পারি যে খুব তাড়াহুড়োর মধ্যে যে উপদেষ্টা পরিষদ হলো, তারপর তো আসলে খুব অল্প 2-3 জন যুক্ত হলো বা কাউকে পরিবর্তন করা হলো না। তার মানে কি এই এন্টায়ার উপদেষ্টা পরিষদে কেউ ভুল ছিলেন না? ভুল থাকলে তো তাকে উপদেষ্টা পরিষদে রাখাটা দরকার ছিল না। নেওয়া হলো, বের করে দেয়া, তাকে সেখান থেকে সরিয়ে দেয়া, সেটা হতে পারতো। আরো নতুন অনেক উপদেষ্টা নেওয়া হতে পারতো কাজ করার জন্য। মানে তার মতো সরকার তো কাউকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়, সমস্যার কিছু নাই। শেখ হাসিনা এটা করতে চাইতেন না, কারণ তিনি অমনিপটেন্ট এবং তার ডিসিশনে কোনো ভুল নাই, এই ইমেজ তৈরি করতে চাইতেন বলে যত কিছুই হোক না কেন তার মন্ত্রীরা দায়িত্বে থেকে যেতেন, ক্ষমতায় থেকে যেতেন। কিন্তু তিনি যত সহজভাবে বললেন একটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব জরুরি। এবং ডক্টর ইউনূসকে যখন নুরুল কবির প্রশ্ন করছেন যে প্রচুর সমালোচনা হচ্ছে, অনেক ব্যর্থতা আছে, প্রবলেম আছে, উনি ওটা স্বীকার করছেন, মানে জানতে চান বারবার যে আপনি এগুলো খেয়াল করেন। আমরা এটা খেয়াল করছি যে তিনি সত্যি যথেষ্ট খোঁজ খবর রাখেন, যে হ্যাঁ এগুলো হয় তিনি জানেন, কিন্তু সমালোচনায় খুব বেশি মাথা ব্যথা নেই এবং তাদেরকে ব্লেম করারও তেমন কিছু পান না বলে তিনি বলেন। কারণ বলছে তাদেরও অভিজ্ঞতা নেই, আমারও নাই, আমিও ভুল করছি, সো আমি কিভাবে তাদেরকে দোষ দেব। আবারও বলছি খুব সহজে বলে ফেলা হলো। ডক্টর ইউনূস আসলে ওটা ওনার বিনয়, উনি কত বড় মাপের মানুষ তার প্রমাণ দিচ্ছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্যে আমার দ্বিমতের জায়গা আছে, সেটা হলো তিনি আসলে পারফর্ম করতে হবে, উনি আসলে ওটা খুব বড় শর্ত না প্রধান উপদেষ্টার, আমি মনে করি।
উনি এসছেন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে এবং আমাদের মাথার উপর একটা ছাতার মতো হয়ে। এই ছাতা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে। কিন্তু যে জায়গায় উনি যথেষ্ট পরিবর্তন করতে পারেন সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদ। পরিবর্তন করা, ক্যাবিনেট ভাগ করে দেয়া, এরকম অনেক পদক্ষেপ, যিনি পারছেন না তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া, এগুলো করতে হবে। সুতরাং উনি পারছেন না, ওনার অভিজ্ঞতা কম, উনিও সব ঠিকঠাক পেরে উঠছেন না। এটা অন্য অক্ষম, অযোগ্য, অদক্ষ, নন পারফর্মিং উপদেষ্টা রাখার যুক্তি হতে পারে না আমি মনে করি। আমার নিজের কোয়ালিটি তো ঠিক নেই, তাদের সমালোচনা কিভাবে করবো উনি বলছেন, আমি সাধ্যমতো চেষ্টা করছি, লেগে গেলে তো হলো ভালো, না হলে আমার কপাল খারাপ। আপনার ইন্টারভিউটা দেখবেন প্লিজ প্লিজ, ইটস এ বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্ক কেন আমি শেষে বলবো, আমার বিবেচনা, আপনাদেরও নিশ্চয় বিবেচনা থাকবে। রাজনৈতিক দলগুলো সরকারের সাথে সমঝোতা আছে কি না, তিনি বললেন খুব আছে, কোনো সমস্যা দেখেন না। তখন নুরুল কবির তাকে প্রশ্ন করেন যে রাজনৈতিক দলের বাইরে তো ভিন্ন রকম কথা বলছে। তিনি ডক্টর ইউনূস যেটা বোঝাতে চান যে তাদের রেটরিক আছে, তিনি অঙ্গভঙ্গি শব্দটা ব্যবহার করেছেন। নানা অঙ্গভঙ্গি আছে, বাইরে রাজনৈতিক দল হিসাবে তাদের এই অঙ্গভঙ্গিগুলো দেখাতে হয় বলে তিনি মনে করেন। আমি বিশ্বাস করি সরলীকরণের দোষ আছে, প্রবলেমকে ইগনোর করে লাভ নেই। সরকারের সাথে রাজনৈতিক দলের দূরত্বের কথা বলেছে, সরকার তো আসলে খুব বেশি বসে না, এটা সত্য। এই সরকার উচিত ছিল ফর্মালি আরো অনেক বেশি বসা। ইনফর্মালি হয়তো কিছু যোগাযোগ আছে, সেটাও যথেষ্ট আছে বলে মনে হয় না, কারণ পলিটিক্যাল পার্টিগুলো যে ধরনের আচরণ করে বা কথা বলে তাতে মনে হয় ফর্মালি আরো বেশি হওয়া উচিত। এবং সামনে এসে অনেক ভালো বলা ডাজন্ট নেসেসারিলি মিন যে তারা আসলে কনভিন্সড এবং তারা সরকারের সাথে খুবই ভালো ইন্টারাকশন বা র্যাপো অনুভব করে। আমি মনে করি না, এটাও তার একটা ভুল পারসেপশন বলে আমি মনে করি। নিহতদের টাকা পাওয়া নিয়ে বেশ চাপের মুখে ডক্টর ইউনূসকে ফেলেছেন জনাব নুরুল কবির, খুঁটিয়ে খুঁটিয়ে বারবার, আপনি কবে মনে করেন এটা হতে পারে, কেন হলো না, ইত্যাদি ইত্যাদি। তিনি যেটা বলেছেন এটা মূলত বিউরোক্রেসির প্রবলেম, এবং বিউরোক্রেসির প্রবলেমের কারণেই শেষ পর্যন্ত টাকা পৌঁছাতে পারছে না, এটা দেরি হয়ে যাচ্ছে। এবং তিনি বিউরোক্রেসিকে দোষও দিতে চান না, উনি মনে করেন তাদেরও কিছু নিয়মকানুন আছে যেটা আমরা হয়তো বুঝি না। আমি এটাকে খুব সফট বলে মনে করি। এই সফটনেস নিয়ে আসলে আমাদের সবসময় প্রশ্ন আছে, এই প্রশ্ন নুরুল কবিরও করেছেন, আমি আসছি সে কথায় পরে। আমি মনে করি বিউরোক্রেসিকে করতে হবে এবং বিউরোক্রেটিক যেসব প্রসেস আছে সেগুলোকে শর্টেন করে তাদেরকে এটা করতে হবে এবং অ্যাট এনি কস্ট এই টাকা পৌঁছে দিতে হবে। নুরুল কবির বলছেন যে আপনি ঋণ মানে ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন দেউলিয়া হওয়ার থেকে ঠেকানোর জন্য, আর এখানে সামান্য কিছু টাকা আপনি এই আহত নিহতদেরকে দিতে পারছেন, এটা তো ব্যর্থতা। উনি ব্যর্থতা স্বীকার করছেন, কিন্তু উনি বলছেন এই প্রসেসগুলো ঠিকঠাক হলে টাকা দিতে আপত্তি নেই, কিন্তু দিনের শেষে রেজাল্ট হচ্ছে এগুলো পাওয়া যায়নি। এটা হলো সবচেয়ে জরুরি কথা, এবং এর চেয়ে বড় ব্যর্থতা আসলে সরকারের কিছু হতে পারে না। উনি স্বীকার করেন, কিন্তু সমাধান না হলে যারা এটার ভুক্তভোগী, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের কোনো লাভ নেই। সংস্কার প্রশ্নে আলোচনা যখন আসে তখন একটা স্পেসিফিক প্রশ্ন, মানে এই আলাপটাও আসলে সামনে আসবে, সরকারের সংস্কারের কোনো এজেন্ডা আছে কিনা, নাকি এই যে সরকার সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট হবে সেগুলো নিয়ে বসবেন। উনি একদম প্লেইনলি বলেছেন উনি আসলে বসবেন, এগুলোর ভিত্তিতে আলোচনা হবে, সংস্কার যতটুকু ঐক্যমত্যের ভিত্তিতে হয় সেটুকুই করবেন, এবং সরকারের কোনো এজেন্ডা নেই, সরকার কোনো পক্ষ এখানে না, ডক্টর ইউনূস স্পষ্ট করেছেন। এটা রেজোনেট করে কিছুদিন আগে ডেইলি স্টারের সাথে একটা ইন্টারভিউতে ডক্টর ইউনূস বলেছিলেন ক্লিয়ারলি যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা কোনো রাজনৈতিক সরকার নই আমরা, তো এটার সাথে এটা ম্যাচ করে। সুতরাং সরকারেরও কেউ কেউ যখন এটা নিয়ে কথা বলেন যে শুধু এটার জন্য সংস্কার করতেই হবে এসব, এবং এই প্রশ্নটাও জনাব নুরুল কবির করেছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টারা কখনো কখনো কিছু মন্তব্য করেন যেগুলো বিভ্রান্তি তৈরি করে, ডক্টর ইউনূস সেটা স্বীকার করেছেন এবং সেগুলো তাদের মধ্যে তারা আলোচনা করে ঠিক করে নেন, সেটা জানিয়েছেন। ডক্টর ইউনূস ছাত্রদের সাথে রাজনৈতিক দলের, মানে ছাত্ররা তো দল তৈরি করছে, তখন নির্বাচন প্রশ্নে প্রবলেম হয়, কারণ ছাত্ররা অ্যাপারেন্টলি একটু লম্বা সময় নির্বাচনের জন্য চাইবে, তাদের কনস্টিটিউয়েন্সি ঠিক করা, সংগঠন তৈরি, এগুলো জনাব নুরুল কবির বলছেন, হুইচ ইজ রাইট। এবং আমি বহুদিন থেকে বলছি যে সংস্কার এখন নতুন করে বিচার যুক্ত হয়েছে, এগুলোর মূল কারণ হচ্ছে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা। এই চেষ্টাটা খুব এভিল চেষ্টা, আমি তাও মনে করি না রাজনীতিতে এগুলো হয়, ওনার বেশি সময় দরকার, এবং উনি ওটা ওভাবে না বললে অন্য কোনো বাহানা দিয়ে বলবেন, এগুলো মোটামুটি কমন প্র্যাকটিস, স্পেশালি আমাদের মতো এই অঞ্চলের রাজনীতিতে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে সমন্বয়ক
সার্জিস হাসনাত, তাদেরকে নিয়ে কথা হচ্ছে, তাদেরকে নাকি খুব খারাপ অবস্থা করা হয়েছে, তারাও কিন্তু অনেক বক্তব্য দেয় এইসব বিষয় নিয়ে। দর্শক শ্রোতা, সাধারণ মানুষরা এইসব কথা কেন বলতেছে এবং কেন মানুষ সমন্বয়কদের বিপক্ষে কথা বলে, এইটা তো আপনারা সবাই জানেন যে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয় কঠিন আন্দোলনের মাধ্যমে, এবং সেই আন্দোলনের প্রধান ছিল আমাদের দেশের বর্তমান সমন্বয়ক যারা আছে তারা, এবং তাদের বিপক্ষেই কারা কথা বলে? আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তারা। এবং সেই আওয়ামী লীগ কর্মীদের কী করা হয় আপনারা তো সবাই জানেন, তাদের পিছনে লাল করা হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।